আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পর আসলাম কিছু পড়াশোনা করতে। তো আজকে শুরু থেকে শুরু করার চেষ্টা করছি। আমি শুরু করছি জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর। তো আমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে যে জীবন পাঠ। তো জীবন পাঠ সেখানে আমরা প্রথমে মূলত জীববিজ্ঞানের বেসিক কিছু জানার চেষ্টা করব, একদম বেসিক জিনিসপাতি যেগুলো আছে। তো প্রথমে আমরা যদি এই অধ্যায়টা শুরু করতে যাই আমাদের জানতে হবে যে জীববিজ্ঞানটা কি। আচ্ছা, জীববিজ্ঞানের যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে গিয়ে আপনার বায়োলজি। জীববিজ্ঞানের ইংলিশ টার্মটা হচ্ছে বায়োলজি। আর এই বায়োলজি এখানে দুইটা অংশ আছে কি কি? একটা হচ্ছে বায়োস, একটা কি বায়োস, আর একটা হচ্ছে গিয়ে লজস। বায়োস আর লজস এই দুটো একত্র মিলিত হয়েই বায়োলজি শব্দের উৎপত্তিটা হয়। তাহলে এই বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে জীব, জীব। আর লজস বলতে মূলত বোঝানো হচ্ছে যে জ্ঞান, জ্ঞান বা বিদ্যা, জ্ঞান বা বিদ্যা। তাহলে জীব সম্পর্কিত যে বিদ্যা, জীব সম্পর্কিত যে বিদ্যা তা হচ্ছে জীববিজ্ঞান। জীব সম্পর্কিত যে জ্ঞান, জীব সম্পর্কিত যে জ্ঞান তা হলো জীববিজ্ঞান, জীববিজ্ঞান। আর এটাকে জীববিদ্যা বলতে পারেন। আসলে বায়োলজিটা কি? তাহলে বায়োলজিটা হচ্ছে জীব সম্পর্কিত জ্ঞান। আচ্ছা, তো এখন এই বায়োলজি শব্দ, এই যে বায়োলজির আবিষ্কারক কে? বায়োলজির আবিষ্কারক হচ্ছেন অ্যারিস্টটল। আপাতত মূলত আপনারা এটা জানলেই চলবে যে অ্যারিস্টটল হচ্ছে আবিষ্কারক। তো ঘটনা হচ্ছে যে আপনাদের কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে তিনটা টার্ম থাকে, তিনটা পার্ট আছে। দেখবেন যে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে এই যে বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি। তো আপনাদের বইতে মূলত প্রকাশ করা হয়েছে যেভাবে, যে বায়োলজিটা হচ্ছে মূলত জীব সম্পর্কিত জ্ঞান, আর ফিজিক্স আর কেমিস্ট্রিটা মূলত হচ্ছে জড় উপাদানের জন্য, জড় উপাদানের ব্যাখ্যার জন্য বলা হয়েছে। আসলে জীবের ক্ষেত্রেও এই দুটার ভূমিকা রয়েছে, বাট এক সঙ্গত কারণে বলা হয়েছে যে এটা জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আর জীববিজ্ঞানটা মূলত জড় পদার্থের একটা ভিন্ন ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে এই জীবন পাঠ অধ্যায়টিতে। তো এই পর্যায়ে আমরা মূলত কী কী জানলাম? আমরা জানতে পারছি যে জীববিজ্ঞানের ইংলিশ টার্ম হচ্ছে বায়োলজি, এটা আবিষ্কার করেছেন অ্যারিস্টটল, এবং এটার দুইটা অংশ রয়েছে, বায়োস এবং লজস। আর বায়োস মানে হচ্ছে জীব, আর লজস মানে জ্ঞান। মানে জীববিজ্ঞান মানে কি? জীব সম্পর্কিত যে জ্ঞান। ওকে, তো এখন আমরা জানবো যে জীববিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। তো জীববিজ্ঞান এমন খুবই বিস্তৃত একটা জিনিস, মানুষের জীবন এটা খুবই বিস্তৃত একটা জিনিস, অনেক বড় একটা জিনিস। এই বড় জিনিসটা অনেকগুলো শাখায় বিভাজিত থাকতে পারে। তো আমরা যদি দেখি, প্রথমে শাখাগুলো পড়ার চেষ্টা করি। তো এখানে বায়োলজি যদি আপনি খুবই বেসিক একটা ধারণা নিতে যান, খুবই বেসিক ধারণা যদি নিতে যান, তাহলে আপনি রাখতে পারেন যে বায়োলজিকে দুইটা পার্টে ভাগ করতে পারেন। একটা হচ্ছে আপনি রাখতে পারেন বোটানি, আরেকটা রাখতে পারেন জুলজি। বোটানিটা হচ্ছে মূলত প্রাণীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা সরি বোটানিটা হচ্ছে মূলত উদ্ভিদের ক্ষেত্রে ইউজ হয়, এটাকে উদ্ভিদবিদ্যাও বলা হয়, উদ্ভিদবিদ্যা। আর জুলজিটা হচ্ছে গিয়ে প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা। বোটানির জনক কে? বোটানির জনক হচ্ছেন থিওফ্রাস্টাস, আর জুলজির যেটা সেটা হচ্ছে তার জনক হচ্ছেন অ্যারিস্টটল। আচ্ছা, এটা খুবই বেসিক পার্ট, বাট এখন ঘটনা হচ্ছে যে এই বায়োলজি এত বিস্তৃত জিনিস যে এটাকে এই দুটা পার্টে ভাগ করাটা মোটেও কাম্য নয়, কারণ অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করতে হয়। তো এটাকে অনেকগুলা শাখায় বিভাজিত করা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি বায়োলজিকে আলাদা করতে চাই, তাহলে আমরা দুইটা পার্টে এই ক্ষেত্রেও ভাগ করতে পারি। একটাকে বলবো হচ্ছে গিয়ে ভৌত জীববিজ্ঞান, একটাকে বলবো ভৌত জীববিজ্ঞান, আরেকটাকে বলবো কি? আরেকটাকে বলবো আমরা ফলিত জীববিজ্ঞান। একটাকে বলবো ভৌত জীববিজ্ঞান, আরেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানটা মূলত জীব সংশ্লিষ্ট জিনিসপাতি। ফলিত জীববিজ্ঞানটা মূলত জীব সংশ্লিষ্ট, বা এটাকে আপনারা বলতে পারেন যে ব্যবহারিক দিক। ফলিতটা হচ্ছে জীব সংশ্লিষ্ট বা ব্যবহারিক দিক। আর ভৌত জিনিসটা অনেকটা হচ্ছে থিওরিটিক্যাল বা তত্ত্বীয়। ভৌত জীববিজ্ঞান হচ্ছে অনেকটা তত্ত্বীয় বা থিওরিটিক্যাল। ওকে, তো এখন ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো পার্ট রয়েছে।
ফলিত জীববিজ্ঞানেরও অনেকগুলো পার্ট রয়েছে। আপনাদের বইয়ে যেগুলো রয়েছে, আপনাদের সবচেয়ে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে এইগুলোর নামগুলো মনে রাখা, ইংরেজি যে টার্মগুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে মূলত এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আসে, তো আপনার এগুলো মনে রাখতে হবে। আর আমি এখানে মূলত চেষ্টা করব যে সবগুলা টাইপ, সবগুলো যে প্রকারভেদগুলো আছে, সবগুলো ধারা, সবগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, শুরু করি। তো প্রথমে যদি আমরা আলোচনা করি, প্রথমে আমরা আলোচনা করব ভৌত জীববিজ্ঞান নিয়ে। ভৌত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানের পার্টগুলো যদি আলোচনা করতে যাই, তাহলে প্রথমে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থানের যে ইংলিশ টার্ম সেটা অবশ্যই লাগবে, সেটা হচ্ছে মরফোলজি। ওকে, অঙ্গ সংস্থান বা মরফোলজি। অঙ্গ সংস্থান মানে কি? সোজা ভাষায় যদি আমি বলতে চাই, একদম সহজ করে যদি বলি, অঙ্গ সংস্থান মানে হচ্ছে অঙ্গের সংস্থান বা অবস্থান। যদি খুব সহজ করে বলতে যাই, সেটা হচ্ছে অঙ্গের সংস্থান বা অঙ্গের অবস্থান। আচ্ছা, অঙ্গ কি? আমাদের হাত, আমাদের পা, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ। আমাদের বডির ভিতরে যদি বলি, আমাদের পাকস্থলী, আমাদের হার্ট, এগুলো এক একটা অঙ্গ। অঙ্গের যে সঠিক অবস্থান কোনটা কোন জায়গায় আছে সেটা মূলত হচ্ছে অঙ্গ সংস্থান। একটা দৈহিক গঠন বোঝানো যায় এটা দিয়ে। দৈহিক গঠন। আচ্ছা, তো এই অঙ্গের সংস্থান বা অঙ্গ সংস্থান এটা দুইভাবে হতে পারে। আমাদের বাহিরে যে হাত পা আছে, এই অঙ্গগুলা, আমাদের যে বাহিরের যে অঙ্গগুলা, এই বাহিরের অঙ্গগুলা যে সংস্থান বা অবস্থান, সেটাকে আমরা বলবো বহি অঙ্গ সংস্থান। আর আমাদের দেহের অভ্যন্তরে যে অঙ্গগুলা রয়েছে, সেই অঙ্গগুলোর যে অবস্থান, তাকে আমরা বলবো অন্ত অঙ্গ সংস্থান। আচ্ছা, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে বহি মানে কি? এক্সটার্নাল কিছু, বহি মানে এক্সটার্নাল। আর অঙ্গ সংস্থান মানে কি? অঙ্গ সংস্থান মানে হচ্ছে মরফোলজি। তাহলে এটাকে আমরা বলতে পারি না কি? এক্সটার্নাল মরফোলজি। আর অন্ত মানে কি? ইন্টারনাল। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইন্টারনাল মরফোলজি। ওকে, তাহলে আমরা মূলত অঙ্গ সংস্থান বা মরফোলজি নিয়ে অনেকটা আলোচনা করলাম। এখন আমরা দ্বিতীয় পার্টে চলে আসি। দ্বিতীয় যে ধাপটা রয়েছে বা দ্বিতীয় যে পার্ট, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। শ্রেণীবিন্যাসবিদ্যা। এটাকে ইংরেজি টার্মটা কি? এটা ইংরেজি টার্মটা হচ্ছে গিয়ে ট্যাক্সোনমি। ইংরেজি টার্মটা হচ্ছে ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। আচ্ছা, ঠিক আছে। তো শ্রেণীবিন্যাসবিদ্যা নিয়ে আমরা কিছুক্ষণ পরে অনেক বিস্তারিত আলোচনা করব, হয়তোবা এই ক্লাসে যদি না হয় পরবর্তী ক্লাসে। তো এখানে আমরা হালকা করে যদি বলে দিতে চাই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ রয়েছে বা বিভিন্ন রীতিনীতি রয়েছে। এটার মূল যে ধারা বা মূল যে কাজ, শ্রেণীবিন্যাসটা কেন করা হয়? শ্রেণীবিন্যাস করা হয় আমাদের জ্ঞান অর্জনের বা এই জীব সম্পর্কিত জ্ঞান যে আমরা অর্জন করব, সেটা সুবিধার্থে যেন আমরা ইজিলি কনজিউম করতে পারি। সেজন্য মূলত শ্রেণীবিন্যাসবিদ্যাটা, এই ধাপটার মূল কাজ হচ্ছে আমরা যেন ইজিলি কনজিউম করতে পারি বা মনে রাখতে পারি। অনেক ইনফোর মধ্যে কিছু তুলনা, কিছু ভিন্নতা প্রকাশের মাধ্যমে আমরা এটাকে তুলনা করি। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, শ্রেণীবিন্যাসবিদ্যা খুবই বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী পার্টে চলে যাই। তো ভৌত জীববিজ্ঞানের তৃতীয় যে একটা ধারা, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সেটা হবে শারীরবিদ্যা। এটা আপনি যদি বলেন আমাদের শরীর মানে কি? শরীর মানে হচ্ছে গিয়ে আমাদের ফিজিক, বডি। হ্যাঁ, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিজিওলজি হবে। ফিজিওলজি, শরীরবিদ্যা বা ফিজিওলজি। এটা কি মূলত? এটা হচ্ছে শরীর সম্বন্ধীয় বিদ্যা বা বডি রিলেটেড বিদ্যা। শরীর সম্বন্ধীয় বিদ্যা, এতটুকুই মোটামুটি জানা এনাফ। এরপরে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের আসবে হিস্টোলজি। হিস্টোলজিটা মূলত হচ্ছে, এটা ইংরেজি টার্ম হিস্টোলজি। আচ্ছা, তো আমরা এখানে একটা টার্ম পাচ্ছি হিস্টো যেখানে আমরা পাবো, হিস্টো বলতে মূলত বায়োলজিতে টিস্যু জিনিসটা বোঝানো হয়। এখন আপনারা বলতে পারেন যে টিস্যু কি? টিস্যু হচ্ছে গিয়ে অনেকগুলো কোষের সমষ্টি।
এখন বলতে পারেন যে কোষ জিনিসটা কি? কোষ নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আমরা কোষটা খুবই ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত আমরা জেনে রাখতে পারি হিস্টো ওয়ার্ডটা মূলত টিস্যুর ক্ষেত্রে ইউজ হয়। বায়োলজিতে হিস্টো যেখানে দেখব তার মানে হচ্ছে টিস্যু, তাহলে হিস্টো মানে হচ্ছে কি টিস্যু, তাহলে হিস্টোলজি মানে কি টিস্যু সম্বন্ধীয় বিদ্যা বা টিস্যুবিদ্যা বা টিস্যু সম্বন্ধীয় বিদ্যা। আর অনেকগুলো টিস্যু কি অনেকগুলো কোষের সমষ্টি। এর পরবর্তীতে আমরা আলোচনা করব ভ্রূণবিদ্যা নিয়ে। ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যা, ভ্রূণ, এই ভ্রূণ ওয়ার্ডটা যেখানে দেখব, ভ্রূণ মানে আমরা বুঝবো যে এমব্রায়ো, ইংলিশ টার্মটা হবে এমব্রায়ো। আর যেহেতু বিদ্যা মানে কি, বিদ্যার ইংলিশ আমরা কি পড়েছিলাম? লজস। তাহলে এখান থেকে কি আসবে? লজি। ভ্রূণবিদ্যা মানে কি? এমব্রায়োলজি, এমব্রায়োলজি। ওকে, তো এমব্রায়োলজি নিয়ে আলোচনা করছি। এমব্রায়োলজি মূলত হচ্ছে কি ভ্রূণ সম্বন্ধীয় বিদ্যা। ভ্রূণ কি একদম একদম যে উৎপত্তি অবস্থায় থাকে, কোষের উৎপত্তি অবস্থায় একদম শুরুর দিকে যে অবস্থাটা থাকে সেটাই হচ্ছে মূলত ভ্রূণ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কি নিয়ে? এর পরবর্তীতে আমরা আলোচনা করব কোষবিদ্যা নিয়ে। কোষবিদ্যা, কোষবিদ্যা। আচ্ছা, এখন কোষের জন্য ইংরেজিতে যে টার্মটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে সাইট। কোষের জন্য ইংরেজিতে যে টার্মটা ইউজ হয় সেটা হচ্ছে সাইট। তাহলে কোষবিদ্যাটা কি হবে? সাইটোলজি, সাইটোলজি, সাইটোলজি। ওকে, সাইটোলজি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, এটা কি হবে তাহলে? হিস্টোলজি, হিস্টো মানে টিস্যু ছিল, তাহলে টিস্যু সম্বন্ধীয় বিদ্যা। ভ্রূণ, এমব্রায়োলজি, ভ্রূণ মানে হচ্ছে এমব্রায়ো, এমব্রায়ো সম্বন্ধিত বিদ্যা বা হচ্ছে ভ্রূণ সম্বন্ধীয় বিদ্যা। আর কোষবিদ্যা বা সাইটোলজি মানে কি সাইট বা কোষ সম্বন্ধীয় বিদ্যা। খুবই সহজ, আমাদের খুব ইজিলি আমরা এটাকে মনে রাখতে পারি। তো এর পরবর্তীতে যদি আমরা আলোচনা করি, এর পরবর্তীতে আমরা আলোচনা করব বংশগতি বিদ্যা নিয়ে। বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা এটাকে ইংলিশে বলা হয় জেনেটিক্স। বংশগতি বিদ্যাকে বলা হয় জেনেটিক্স, জেনেটিক্স। এটা আবিষ্কার করেছেন গ্রেগর জোহান মেন্ডেল। এটা নিয়েও একটা অধ্যায় আছে মোটামুটি, পরবর্তীতে আলোচনা করবো আমরা। বংশগতি বিদ্যা বলতে মূলত বোঝায় যে মানে পিতামাতার বৈশিষ্ট্য বা পিতৃবংশের বৈশিষ্ট্য সরাসরি সন্তান সন্ততিতে যে স্থানান্তরটা হয়, সন্তান সন্ততিতে যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তর হয়, এটাই মূলত হচ্ছে বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা। আর এর পরবর্তীতে আমরা আলোচনা করব বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা এটাকে আমরা বলবো ইভোলিউশন, 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 বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যার জনক হচ্ছেন এম্পেডোক্লিস। এটা আপনাদের মোটামুটি জানার প্রয়োজন নাই আপাতত, কিন্তু বিবর্তন নিয়ে অনেক বিজ্ঞানী অনেক মতবাদ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে হাইলাইট হয়েছে যে এই বিজ্ঞানী, সেটা হচ্ছেন ডারউইন। ডারউইন এটা নিয়ে খুব হাইলাইট হয়েছেন, তার অনেক ব্যাখ্যা আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে পড়ব। তার এই নিয়ে একটা বইও আছে, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন। আমরা এটা পরে নিয়ে আপনাদের পরে একটা অধ্যায় আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব বাস্তুবিদ্যা নিয়ে। বাস্তুবিদ্যা, আমার এখানে সেট আপ খুব বেশি একটা ভালো না, খুবই এলোমেলো, তাই একটু লেখা উলটপালট হচ্ছে, হয়তো বা ঠিক মতো আসছে না, ক্যাপচার হচ্ছে না। আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত। ইনশাল্লাহ এগুলো খুব তাড়াতাড়ি আমি ঠিক করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, পড়ায় ফিরে আসি। বাস্তুবিদ্যা বা এটাকে বলবো আমরা ইকোলজি, ইকোলজি, বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা নিয়ে আপনারা প্রায় পড়াশোনা করেছেন ছোট ক্লাসে। তো বাস্তুবিদ্যা মানে কি? পরিবেশের একটা বাস্তু সংস্থান সম্বন্ধিত যে বিদ্যা। তো বাস্তু সংস্থান কি? পরিবেশে জড় পদার্থ, জীব পদার্থ আর বিভিন্ন প্রাণী আছে, বিভিন্ন প্রজাতি আছে, তাদের সবার মধ্যে একটা অন্তঃসম্পর্ক আছে। এই অন্তঃসম্পর্ক নিয়ে যেই সংস্থান, বাস্তু সংস্থান, সেই বাস্তু সংস্থান নিয়ে যে বিদ্যা তা হচ্ছে বাস্তুবিদ্যা। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এন্ডোক্রাইনোলজি নিয়ে। ওকে, এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। তো এন্ডোক্রাইন, এই ওয়ার্ডটা শুনলে আমাদের মনে আসে একটা ওয়ার্ড, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে কি? গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। তো গ্ল্যান্ড মানে যদি গ্রন্থি হয়, তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে একটা গ্রন্থি হওয়ার কথা। এখন এন্ডোক্রাইনোলজি মানে কি? এখন গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন বা এনজাইম। তো এই এন্ডোক্রাইন গ্রন্থি থেকে এনজাইম যে নিঃসৃত হয়, একটা হরমোন নিঃসৃত হয় এন্ডোক্রাইন গ্রন্থি থেকে। তো এন্ডোক্রাইনোলজি মূলত আমরা এখান থেকে মনে রাখতে পারি যে হরমোনের কার্যকর বিষয়ক আলোচনা, হরমোন রিলেটেড আলোচনা হয় এই এন্ডোক্রাইনোলজিতে। হরমোন বিষয়ক আলোচনা,
হরমোন বিষয়ক আলোচনা। এখন আমরা পরবর্তীতে এখন আলোচনা করব একদম এই ভৌত জীববিজ্ঞানের একদম শেষ যে পার্ট, সেটা হচ্ছে জীবভূগোল। জীবভূগোল 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 এটাকে আমরা ইংরেজি টার্ম যেটা ইউজ করবো সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি, জীবভূগোল। জীবভূগোল তো এটা হচ্ছে পৃথিবীর যে বিভিন্ন ভৌগোলিক সীমারেখা আছে বিস্তীর্ণ, সেই ভৌগোলিক সীমারেখা নিয়ে আলোচনা করা হয়। এই ভূমণ্ডলে বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন পার্টে বিভিন্ন প্রাণীরা বসবাস করেন, বিভিন্ন প্রাণী বসবাস করে। তো ওই বিভিন্ন প্রাণী আর যেই নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে ওই এরিয়া সব কিছু নিয়ে আলোচনা করা হয় এই জীবভূগোল নিয়ে। এখন আমরা আলোচনা করব ফলিত জীববিজ্ঞানের পার্টগুলো নিয়ে। ওকে, শুরু করি তাহলে। ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান, তো ফলিত জীববিজ্ঞানেরও অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে। তো এইগুলো নিয়ে আলোচনা শুরু করি। তো সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান। তো জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম মানে কি? মানে ফসিল। নামটা শুনলেই মনে হইতেছে যে অ্যান্টিক টাইপ জিনিসপাতি হবে আর কি। তো এটাকে আমরা ইজিলি যদি সোজা বাংলা কথায় যদি বলি, প্রাগৈতিহাসিক জিনিসপাতি বা প্রাগৈতিহাসিক জীবের বিভিন্ন বিবরণ, জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান। আরও যদি সহজ করে বলি, মানে আঞ্চলিক ভাষায় যদি বলি আর কি, মামধাত্তা আমলের জিনিসপাতি বলা যায় এই জীবাশ্ম বিজ্ঞানটাকে। এটার জন্য মূলত খুবই মানে মাটি থেকে পাওয়া যায় এরকম খুবই অ্যান্টিক জিনিসপাতি, ফসিল টাইপ জিনিসপাতি যেগুলো আছে সেগুলাই। তো এর পরবর্তীতে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা। তো জীব পরিসংখ্যান বিদ্যা এটা হচ্ছে গিয়া জীবের পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। যেমন কোন প্রজাতির সংখ্যা কীরকম হতে পারে, কোন প্রজাতির সংখ্যা কী পরিমাণ, কোন পর্বে কী পরিমাণ প্রজাতি রয়েছে, এরকম যেই পরিসংখ্যানগুলো রয়েছে সেগুলো হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা আলোচিত বিষয় বা আলোচনার বিষয়। এটাকে ইংরেজি টার্মে বলা যায় যে বায়োস্ট্যাটিস্টিক্স। তো এর পরবর্তীতে আমরা আলোচনা করব পরজীবী বিদ্যা নিয়ে। পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা, তো পরজীবী বিদ্যা মূলত কি? পরজীবী হচ্ছে আমরা বায়োলজিতে অনেক প্রাণী দেখব বা অনেক উদ্ভিদ দেখব যেটা একজন আরেকজনের উপর নির্ভর করে, একজন আরেকজনের মাধ্যমে বসবাস করে, একজন আরেকজন থেকে উপকৃত হয়, বিভিন্ন স্থানে একজন আরেকজনের দেহে অবস্থান করে, এভাবে অবস্থান করে মানে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকে, একজন আরেকজনকে ছাড়া মোটামুটি চলতে পারে না। যেমন হচ্ছে ছত্রাকগুলা গাছের মধ্যে অবস্থান করে, গাছ থেকে পুষ্টি গ্রহণ করে। শৈবাল, এরপর হচ্ছে গিয়া হাইড্রা জাতীয় কিছু প্রাণী আছে, ওইগুলা হচ্ছে মূলত পরজীবী। মানে খাদ্যের জন্য বা জীবনের জন্য, বাসস্থানের জন্য, কোনো না কোনো কাজ সম্পাদনের জন্য একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকে। তাকে বলা হয় হচ্ছে গিয়ে পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা বা প্যারাসিটোলজি। পরজীবী বিদ্যা বা প্যারাসিটোলজি। ওকে, এরপরে আমরা আলোচনা করব মৎস্যবিদ্যা নিয়ে। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মাছ সংক্রান্ত। মৎস্যবিদ্যা মানে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এটা হচ্ছে মূলত মাছ সংক্রান্ত বিদ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়া মৎস্যবিদ্যা। মৎস্যবিদ্যা মানে কি? মাছ সংক্রান্ত যে বিদ্যাগুলো রয়েছে, মাছের প্রজাতি, মাছের উৎপাদন, মাছের সম্পদ, বাসস্থান, মাছ কই বাস করে, কই থাকে না থাকে, কই উৎপন্ন হয়, এর জনন কীরকম, এর প্রজাতি কীরকম, এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেগুলো হচ্ছে গিয়ে মৎস্যবিদ্যা। এরপর আমরা আলোচনা করব যে কীটতত্ত্ব। কীটতত্ত্ব, ওকে, কীটতত্ত্ব। কীটতত্ত্ব, তো কীটতত্ত্ব মানে হচ্ছে এন্টোমোলজি। ENTO, ENTOMOLOGY, এন্টোমোলজি, কীটতত্ত্ব। খুবই সুন্দর জিনিস কীটতত্ত্ব। তো কীটতত্ত্ব মানে বোঝা যাচ্ছে যে একদম ছোট কীট আকৃতির যে জিনিস এগুলো রয়েছে, জিনিস থাকে বা কীট আকৃতির প্রাণী থাকে, এগুলার যে জীবন, এগুলার মানে উপকার করে না ক্ষয় করে নাকি ক্ষতি করে, এগুলো কি দমন করা উচিত নাকি রাখা উচিত নাকি এদের খাবার ব্যবস্থা করা উচিত, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, খুবই সহজ ভাষায় বলতে গেলে এটাই কীটতত্ত্ব। ওকে, তো এরপর আমরা আলোচনা করব অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি নিয়ে। মাইক্রোবায়োলজি, এই টার্মটা ইম্পর্টেন্ট। মাইক্রোবায়োলজি, এটাকে অণুজীব বিদ্যা বলে। অণুজীব বিদ্যা।
আচ্ছা, মাইক্রোবায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? মাইক্রোবস নিয়ে। তো মাইক্রোবায়োলজি, অণুজীববিদ্যা মানে হচ্ছে কি মাইক্রোবস নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবস মানে কি? অণুবীক্ষণিক যে জীবগুলো রয়েছে, অণুবীক্ষণিক বা অতি আণুবীক্ষণিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোবস। আর মাইক্রোবস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এর পরবর্তীতে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে জিন প্রযুক্তি বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সেটা নিয়ে আমাদের এই বায়োলজিতে একটা অধ্যায়ে, নবম দশম শ্রেণীর বইতেই একটা অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে মোটামুটি। সেখানে আমরা এটা নিয়ে খুব ভালো আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে আপাতত এই নামটা মনে রাখি যে জিন প্রযুক্তি, জিন রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং বা জিন রিলেটেড প্রযুক্তি, জিন নিয়ে যেই ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিতে যে কাজ করা হয়, জিন স্থানান্তর, জিনের পরিবর্তন সাধন করা, জিন কাটাছেঁড়া করা, এগুলাই হচ্ছে মূলত জিন প্রযুক্তির কাজ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি নিয়ে। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি। তো এটা হচ্ছে অনেকটা জিন প্রযুক্তির একটা পার্ট বলা চলে এটাকে, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি নিয়ে। তো এখানে আমরা বায়োলজির সাথে জিন প্রযুক্তিতে কেবলমাত্র জিন নিয়ে কাজ করা হয়। জিন রিলেটেড প্রযুক্তি সেটা হচ্ছে গিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর বায়োটেকনোলজি হচ্ছে বায়োলজি রিলেটেড যে টেকনোলজি, অর্থাৎ বায়োলজিটাকে যে প্রযুক্তি রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে বায়োটেকনোলজি। ওকে, এরপর আরেকটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সটা কি? এটা হচ্ছে ইনফরমেশনের ভান্ডার কি? কম্পিউটার একটা প্রযুক্তি। ওকে, ঠিক আছে। বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় কম্পিউটার রিলেটেড যে প্রযুক্তি সেটা হচ্ছে গিয়ে বায়ো ইনফরমেটিক্স। এখন এই ফলিত জীববিজ্ঞান শাখার মধ্যে আরও অনেকগুলো কিছু সহজ জিনিস রয়েছে যেগুলো আমি আলাদা করে লিখে রাখছি, যেগুলা কিছু না বললেও আপনারা বুঝে ফেলবেন। যেমন হচ্ছে কৃষিবিদ্যা, এগ্রিকালচার রিলেটেড জিনিসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কৃষিবিদ্যা। চিকিৎসা বিজ্ঞান মানে কি? চিকিৎসা রিলেটেড যে জ্ঞান। এরপর পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল যে সায়েন্স আছে, হ্যাঁ এটাই এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে গিয়ে পরিবেশবিদ্যা। তারপর হচ্ছে গিয়ে সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফি, মানে কি সমুদ্র রিলেটেড, সমুদ্রের ভিতরে যা কিছু আছে তা নিয়ে আলোচনা। তারপর হচ্ছে বনবিজ্ঞান, বন্য সম্পদ, এগুলো নিয়ে আলোচনা। বন্য প্রাণীবিদ্যা, এগুলো হচ্ছে বনের মধ্যে যে প্রাণীগুলো বসবাস করে তাদেরকে নিয়ে যে আলোচনা। ফার্মেসি মানে কি? আচ্ছা, আমরা ফার্মেসিতে কেন যাই? ওষুধ কিনতেই তো যাই, তাকে। তো ফার্মেসিতে যেহেতু আমরা ওষুধ কিনতে যাই, তাহলে ফার্মেসি মূলত ওষুধ শিল্প রিলেটেড যে আলোচনাগুলো আছে সেগুলোই হচ্ছে ফার্মেসিতে আলোচনা করা হবে। তো এগুলোই মোটামুটি আমাদের ছিল এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, যে ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করছি। তো মূলত আজকের ক্লাসে এই পর্যন্তই আপাতত রাখছি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের সামনে আরও আগাবো ইনশাল্লাহ। আরও অনেক মজার জিনিসগুলো রয়েছে এই অধ্যায়ে পড়ার জন্য। এই অধ্যায়ে কিছু বেসিক জিনিসগুলো পড়লাম। এখানে আমি অনেক কিছুই আলোচনা করেছি, বাট প্রশ্নের জন্য যদি বলেন তাহলে বেশি কিছু লাগবে না। জাস্ট এই যে টার্মগুলো রয়েছে, ইংরেজি টার্মগুলো আর এই নামগুলো যে রয়েছে, সেগুলো মোটামুটি আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। আর বিস্তারিত আলোচনা করছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের মনে থাকবে আশা করি ইনশাআল্লাহ। ক্লাসটা আশা করি ভালো লাগছে আপনাদের। ওকে, তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।